আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ জেলায় প্রাণ গেছে ৫ জনের। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। লেবাননে নিহত দীপালিকে দাফন করা হলো ফরিদপুরে। কাল দেশে আসছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। স্বার্থবিরোধী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বললেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানির অজুহাতে বাজার প্রভাবিত করা হলে ছাড় নেই। রাতে বৃষ্টি দিনে রোদ, হাওরে ধান শুকানো নিয়ে কৃষকের কাটছে না দুশ্চিন্তা। সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে সুনামগঞ্জে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাম উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। সিলেট ও বরিশালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৪ জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ২৪ ঘন্টায় হাম উপসর্গের মৃত্যু হয়েছে ১ জনের। নতুন রোগী ভর্তি ৩৩ জন। চাঁদপুর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৫ জন। বর্তমানে হাসপাতালটি চিকিৎসাধীন ৪৫। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড়। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। মৃত্যুর মূল কারণ যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে যেহেতু গত ২ বছর হামের টিকার একটি অব্যবস্থাপনা ছিল, অর্থাৎ শিশুদের টিকা যেভাবে অতীতে দেওয়া হতো সেটা গত ২ বছর হয়নি, সঠিক মতো হয়নি, যার কারণে শিশুদের মধ্যে যে আসলে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে ভেঙে গেছে। যার কারণে এবার একদিকে যেমন শিশুদের শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে হাম হওয়ার সাথে সাথে, এবং তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে, তাদের শারীরিক জটিলতার কারণে মৃত্যু হারটাও বেশি। তার কারণে আসলে এবার সিলেটে মৃত্যুর সংখ্যাটা বেশি। এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে শিশুদের হাসপাতালে নিয়ে আসতে কিছু দেরি করছেন অভিভাবকরা, যার কারণে তাদের অবস্থাও সংকটাপন্ন। সেটি হচ্ছে যে একটি যে শয্যায়, সেই শয্যায় ২ জন থেকে ৩ জন করে রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। কারণ প্রাথমিকভাবে এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল আমরা যেখানে অবস্থান করছি সেখানেই হামের চিকিৎসা দেওয়া হতো, কিন্তু রোগীর চাপ বৃদ্ধির কারণে এখন কিন্তু সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতেও এখন হামের উপসর্গ নিয়ে যারা আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই শামসুদ্দিন হাসপাতালের যে মোট শয্যা সংখ্যা সেটিও কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ। প্রাথমিকভাবে সিলেটে ৫টি আইসিইউ শিশুদের জন্য রাখা হয়েছিল, সেটি এখন বাড়িয়ে প্রায় ১৬টা করে হয়েছে, কিন্তু তাতেও কিন্তু এখন আইসিইউর সংকুলন হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি দীপালি আক্তারকে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল ১০টায় চর ভদ্রাসন উপজেলার মুন্সির চর বাজারে ঈদগাহ মাঠে তার জানাজা হয়। পরে মোল্লার ডাঙ্গি গ্রামে হয় দাফন। এর আগে সকাল ৯:৩০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় গ্রামের বাড়ি। তাকে শেষবার এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। পুরো গ্রামেই শোকের ছায়া। গত ৮ এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে প্রাণ হারান দীপালি। গত রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যা শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের পথে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান। বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ এমিরেটসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল ৮টা ৪০। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই জরুরি, তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়। ২৩ দিন বন্ধ থাকার পর আবারও সচল হলো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে সকাল ৮টা থেকে পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে সকাল ৭:৩০ থেকে ফায়ার্ড হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টাখানেক পর পুরো দমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সাথে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেস থেকে চলছে জ্বালানি খালাসের কাজ।
কর্মকর্তারা জানিয়েছেন প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত 3টি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ হয়ে যায়। এরপর হরমুজ প্রণালী এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিমেনিয়া বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জের কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তা ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে। তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। সর্বশেষ যে সভা হয়েছে দুর্যোগ এবং কৃষিমন্ত্রীর উপস্থিতিতে জেলা পর্যায়ের কর্মকর্তার সাথে, সেই সভায় দুর্যোগ মন্ত্রী এবং কৃষিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে স্থানীয় যে সংসদ সদস্য আছেন সেই সংসদ সদস্যদের পরামর্শক্রমে যেন তালিকা তৈরি করা হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত বিস্তর অভিযোগ পাচ্ছি যারা প্রান্তিক কৃষক তাদের কাছ থেকে। তারা বলছেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত তালিকাবদ্ধ হচ্ছেন না। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত সুনামগঞ্জের 50,000 ক্ষতিগ্রস্ত কৃষক তালিকাবদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে 400 কৃষককে 7,500 টাকা করে প্রণোদনা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে প্রান্তিক যারা কৃষক আছেন তারা কিন্তু এই পর্যায়ের আওতায় আসছেন না বলে আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। এবং সবচেয়ে বেশি অভিযোগ যেটি হচ্ছে স্থানীয় মেম্বারদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন যে স্থানীয় মেম্বাররা সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটকে কেন্দ্র করে তারা এই তালিকা করছেন। এতে বাদ পড়ে যাচ্ছেন প্রকৃত যেই কৃষক। তবে আমরা জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এত অল্প সময়ে তালিকাটা করাটা খুবই কষ্টসাধ্য বিষয়, যেহেতু আরো কয়েকদিন সময় বাড়ানো হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। তো সুনামগঞ্জের কৃষক যারা আছেন তারা আরো যারা কৃষক আছেন তারাও এই তালিকায় আসবেন এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। রাজধানী খিলক্ষেত এলাকায় পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে কথা বলছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। রাজধানীর শেখের টেকের কিশোর গ্যাং রক্তচোষা জনি গ্রুপের অন্যতম হোতা রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য মতে দীর্ঘদিন ধরেই রাজধানীর শেখের টেক সহ বিভিন্ন এলাকায়